আচ্ছা, মুদারম ভাই, তো এখান থেকে আজকে একটা নতুন ব্যবহার, একটা নতুন পড়া আসছে, তো এটা একটু খেয়াল করেন। তো আগে হচ্ছে আপনি 2 নাম্বার পিডিএফ হচ্ছে র র এর সম্বন্ধসূচক র এর ব্যবহার করে আসছেন। যেমন হচ্ছে রাশিদের বন্ধু, রাশাইটস ফ্রেন্ডস, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড, মানে একটা র এর ব্যবহার, মানে দুই শব্দের মাঝখানে অন্তঃস্থ র থাকলে র এর ব্যবহারটা কি হইতো আপনার? এস দিয়ে হয়েছে এবং অফ দিয়ে আপনি পড়ছেন। যেমন কি শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। ফ্রেন্ড। আপনি বলতেন কি গ্রামের কৃষক, দা ফার্মার অফ দা ভিলেজ। শহরের মেয়র হচ্ছে দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র। হাউ। তো আপনি আগে পড়ছেন হচ্ছে একটা র এর ব্যবহার, মানে দুই শব্দের মাঝখানে একটা র, যেমন শহরের মেয়র, তো এখানে একটা র এর ব্যবহার, দুই শব্দের মাঝখানে একটা র আছে, শহরের মেয়র। তো হচ্ছে মসজিদের ইমাম, শিক্ষকের বন্ধু, মসজিদের দরজা। তো দেখেন দুই শব্দের মাঝখানে একটা র এর ব্যবহার। কিন্তু এখন আপনাকে যে বিষয়টা আপনাকে এখানে আপনি পড়বেন, এখানে হচ্ছে দুইটা র এর ব্যবহার একসাথে। তো দেখেন দুইটা র এর ব্যবহার একসাথে হলে আপনি দুইটা র এর জন্য প্রথমটার জন্য কি, দ্বিতীয়টার জন্য কি ব্যবহার করবেন, এস নাকি অফ? তো এটা এখানে বলা হচ্ছে। তো দেখেন প্রথমে একটা র এর ব্যবহার দেখাইতেছে। একটা র এর ব্যবহার আপনি যেমন ভাবে পড়ছিলেন যে কি রাশেদের ভাই, রাশেদস ব্রাদার, রাশেদস ব্রাদার। ব্রাদার, রাশেদের ভাই। ব্রাদার। তারপর দেখেন রাশেদের ভাই একজন ডাক্তার, এখানেও একটা র এর ব্যবহার, বুঝতে পারছেন? দেখেন দুই শব্দের মাঝখানে একটা র, রাশেদের, এই যে দের ভাই, একটা 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 র এর ব্যবহার দেখাইতেছে আর কি। যে রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, এটা তো আপনি পড়ে আসছেন। এটা একটা র এর ব্যবহার, যেমন রাশেদের ভাই, রাশেদস ব্রাদার। ধরেন রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, ডক্টর। রাশেদের ভাই একজন ডাক্তার। তো দেখেন রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাই একজন ডাক্তার। তো এখন মেইন যে আলোচনাটা এখন আসছে, দেখেন রাশেদের ভাইয়ের ছেলে, এখানে র কয়টা? দুইটা। র এর ব্যবহার কয়টা? একটা হচ্ছে রাশেদের, আর একটা হচ্ছে ভাইয়ের। দেখছেন? তো রাশেদের ভাইয়ের ছেলে, জীবন জানন ভাই, খেয়াল করছেন? রাশেদের ভাইয়ের, বাইরে। হ্যাঁ, রাশেদের ভাইয়ের ছেলে। তো এখানে দুইটা র এর ব্যবহার, তো আপনি আগে বলছেন একটা র এর ব্যবহার। তো এখানে দুইটা র এর ব্যবহার আপনি কিভাবে একসাথে, মানে কিভাবে করবেন? দুইটা র এর জন্য কি কি ব্যবহার করবেন? তো এখানে যে জিনিসটা বোঝাচ্ছে, আপনি হচ্ছে দ্বিতীয় র এর জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? দ্বিতীয় র এর জন্য হচ্ছে অফ, আর প্রথম র এর জন্য হচ্ছে আপনার কি এস। আইস। বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমটার জন্য হচ্ছে এস, আচ্ছা রাশেদের, এখানে আপনি এখানে এই র এর জন্য এস, আর ভাইয়ের এই র এর জন্য হচ্ছে অফ ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? জি। মানে যখন দুইটা র এর ব্যবহার একসাথে থাকবে তখন প্রথমটার জন্য এস, দ্বিতীয়টার জন্য অফ। আর একটা বিষয় মনে রাখবেন আপনি, আর মানে ইংলিশ করার ক্ষেত্রে যখন আপনি এখানে একটা ট্রান্সলেশন করতে যাবেন, আপনি ইংলিশটা বলতে যাবেন, তখন হচ্ছে এই যে দ্বিতীয় র এর ব্যবহারটা যেটা এখানে আছে এখান থেকে শুরু হবে। বুঝতে পারছেন? যেমন রাশেদের ভাইয়ের ছেলে, এই যে ছেলে, এখান থেকে ইংলিশ শুরু হবে, যে দা সন অফ রাশেদস ব্রাদার। বুঝতে পারছেন? দা সন অফ রাশেদস ব্রাদার। আমি আপনাকে বলছিলাম এখানে দুইটা রয়ের ব্যবহার হবে। প্রথমটা রাশেদের, এই রয়ের জন্য হচ্ছে এস, আর বায়ের ছেলে এই রয়ের জন্য হচ্ছে অফ। তো হচ্ছে আবার ইংলিশ করার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় র এর ব্যবহার এখান থেকে, যেখানে শেষ এখান থেকে শুরু হবে। বুঝতে পারছেন? মানে দ্বিতীয় র এর ব্যবহার যেখানে শেষ, যেমন রাশেদের বায়ের ছেলে, এই যে বায়ের ছেলে, এটা হলো কি দ্বিতীয় র এর ব্যবহার। তো বায়ের ছেলে এখান থেকে আগে বলতে হবে, হ্যাঁ। তো যে দা সন অফ, দা রাশেদের বায়ের ছেলে, দা সন অফ রাশেদ ব্রাদার। বুঝতে পারছেন? দা সন অফ, রাশেস ব্রাদার। হ্যাঁ, রাশেদের বায়ার ছেলে। এখন বুঝতে পারছেন তো প্রথম র এর জন্য হচ্ছে এস, আর দ্বিতীয় র এর জন্য হচ্ছে দ্বিতীয় অফ। রয়ের জন্য এবং অফ। দ্বিতীয় র এর ব্যবহার যেখানে শেষ এখান থেকে হচ্ছে ইংলিশটা শুরু হবে। যেমন দেখেন রাশেদের বায়ের ছেলে, এখানে কিন্তু আইসি দ্বিতীয় র এর ব্যবহার শেষ, বায়ের ছেলে, এই যে ছেলে, এখান থেকে ইংলিশটা শুরু হবে। তাহলে ছেলে আর ইংলিশ হচ্ছে সন। তো দা সন অফ রাশেদ ব্রাদার, এই হচ্ছে আপনার রাশেদের ভাইয়ের ছেলে। এখন দেখেন রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, এখানে বলতে পারবেন দ্বিতীয় রয়ের ব্যবহার কোন শেষ? দ্বিতীয় রয়ের ব্যবহার কিন্তু ভাইয়ের ছেলে এই পর্যন্ত শেষ, দ্বিতীয় রয়ের ব্যবহার, ঠিক না? র এর ব্যবহার হচ্ছে আপনার
জি, যে মঞ্জুর বুঝতে পারছেন দ্বিতীয় রয়ের ব্যবহার কোন পর্যন্ত, এই যে বাইয়ের ছেলে, ছেলে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় রয়ের ব্যবহার। তো এই যে দ্বিতীয় রয়ের ব্যবহার শেষ হয়েছে কোন পর্যন্ত আইসা, বাইয়ের ছেলে, এই যে ছেলে। তো এখান থেকে আপনার ইংলিশটা শুরু হবে, যেমন দেখেন, দা সন অফ রাশাস ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, বুঝতে পারছেন? রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ রাশাস ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ রাশাস ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। জি বুঝলাম ভাই, বুঝতে পারছেন? জি। জি আচ্ছা। তারপর দেখেন আবার একটা রয়ের ব্যবহার দেখাচ্ছে, একটা রয়ের ব্যবহার কেমন, যেটা আমরা আগে পড়েছি, আমার ভাই, মাই ব্রাদার। আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। তো দেখেন, এখন হচ্ছে এখানে পরে হচ্ছে দ্বিতীয় দুইটা রয়ের ব্যবহার আছে, দেখেন আমার আর একটা হচ্ছে ভাইয়ের ছেলে। তো হচ্ছে আমার এর জন্য তো আর কি হবে না আপনার এখানে, আর এখানে তো আর ইয়াস আনতে হবে না, না? আমার আমার হচ্ছে মাই, মাই, মাই মানে আমার, আমার এর জন্য তো এই রয়ের জন্য কি আনে না, এস আনতে হয় না। কিন্তু আমরা তো পড়ছি যে কি প্রথম রয়ের জন্য এস, আর দ্বিতীয় রয়ের জন্য কি অফ। কিন্তু যেগুলো হচ্ছে আপনার মানে এখান যেখানে এস আসে না, এস না আসলেও কি করতেছে আপনার রয়ের অর্থ দিচ্ছে, তো এখানে তো আর এস আনা দরকার নাই। যেমন দেখেন, আমার ভাইয়ের ছেলে, তো আপনি এখানে দ্বিতীয় রয়ের ব্যবহার কোন জায়গায় শেষ, ছেলে এই জায়গায় না? জি মঞ্জুরুল ভাই, বুঝতে পারছেন? আমার ভাইয়ের ছেলে, এখানে দ্বিতীয় রয়ের ব্যবহার শেষ কোন জায়গায়, ছেলে আইসা, ছেলে পর্যন্ত আইসা। তো এখান থেকে ইংলিশটা শুরু হবে ছেলে থেকে, দা সন অফ মাই ব্রাদার, দা সন অফ মাই ব্রাদার। এখানে কিন্তু আর এস এর ব্যবহার আসছে না, কেন? ওই যে আপনার কেন আসছে না, ওই যে এখানে মাই, মাই এটাই কি করছে, আপনার রয়ের অর্থটা দিচ্ছে, এই আর কি, এই জন্য এখানে এসেন্স দিচ্ছে। তো হচ্ছে দা সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে। তো দেখেন, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, তো আমার ভাইয়ের ছেলে, এই যে এখানে কিন্তু রয়ের ব্যবহার শেষ, তো আমার ভাইয়ের ছেলে এখানে বলতে হবে দা সন অফ মাই ব্রাদার, দা সন অফ মাই ব্রাদার, যে আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। জি, আবার শুরু থেকে খেয়াল করে এটা, রাশেদ ব্রাদার, রাশেদের ভাই, রাশেদ ব্রাদার, রাশেদের ভাই, রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাই একজন ডাক্তার। রাশেদের ভাইয়ের ছেলে, দা সন অফ রাশেদ ব্রাদার, দা সন অফ রাশেদ ব্রাদার। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। তারপর দেখেন আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার আমার ভাই, মাই ব্রাদার আমার ভাই। পরে দেখেন মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। তারপর দেখেন আমার ভাইয়ের ছেলে, দা সন অফ মাই ব্রাদার, দা সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। জি, তারপর এখানে একটা বিষয় আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। তো প্রিপোজিশন, প্রিপোজিশন দেখেন, প্রিপোজিশন আছে, তো এখানে কিছু শব্দ আছে, এগুলো আপনি মুখস্থ করলে তারপর বুঝতে পারবেন যে আসলে প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে আপনার কি করে একটা দুইটা বাক্যের মাঝে কি আপনার যে পরবর্তী বাক্যটা পূর্ববর্তী উপর কি করে আপনার দাঁড়াতে হয়, যে দুইটা বাক্যের মধ্যে যে তারপর পরবর্তী একটা সেন্টেন্স, যে তার পূর্ববর্তী সেন্টেন্সের সাথে কি একটা সম্পর্ক আছে, এটা বোঝানোর জন্য কি করে আপনার প্রিপোজিশন ব্যবহার করা হয়। প্রিপোজিশন ব্যবহার করা কেন হয়, যে প্রিপোজিশন যে পরবর্তী একটা বাক্য, এটা এই কথা বোঝায় যে তার পূর্বে কি একটা পরবর্তী বাক্যটা যখন পূর্ববর্তী বাক্যের সাথে কি রাখে, কোনো সম্পর্ক রাখে, এটা বোঝাতে, যে পরবর্তী সেন্টেন্সটা তার পূর্ববর্তী সেন্টেন্সের সাথে কি আছে, সম্পর্ক আছে, মানে মিল আছে, এটা বোঝার জন্য এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো এখান থেকে প্রিপোজিশন মধ্যে থেকে আপনি যেটা মুখস্থ করবেন যে ইন মধ্যে, যেমন দেখেন ইন মধ্যে, ইন এটা কি বোঝায়, মধ্যে বোঝায়, ইন মানে মধ্যে বোঝায়। আর অন উপরে, অন এটা উপরে বোঝায়, অন উপরে। আর আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে। তো দেখেন ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। তো এই জাতীয় শব্দগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে। তো এইগুলো, এই তিনটা শব্দ ভালোভাবে মুখস্থ করতে হবে,
যে ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। নিচে। তো দেখেন এই জাতীয় শব্দগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে। তো দেখেন যেমন প্রিপোজিশন, যেমন দেখেন ইন দা বক্স, বক্সের মধ্যে। যেমন ইন মানে মধ্যে পড়ছেন, ইন দা বক্স, বক্সের মধ্যে। তারপর দেখেন অন দা বক্স, বক্সের উপরে। অন দা বক্স, বক্সের উপরে, অন দা বক্স, বক্সের উপরে। তো দেখেন আন্ডার দা বক্স, বক্সের নিচে। আন্ডার দা বক্স, আন্ডার মানে নিচে। তো দেখেন আন্ডার দা বক্স, বক্সের নিচে। এই আর কি। তো ওকে, তারপর দেখেন এখান থেকে একটা ছন্দটা আপনার কি করতে হবে, এখান থেকে মুখস্থ করতে হবে বুঝে। যে দেখেন দা বল ইজ ইন দা বক্স, দা বল ইজ ইন দা বক্স, বক্সের মধ্যে। বক্সে বলটি, দা বল, দেখেন এখানে প্রথমে আছে দা বল ইজ ইন দা বক্স, মানে বলটি বক্সের মধ্যে আছে। দা বল যেহেতু সরাসরি এটা কি বুঝে নির্দিষ্ট করছে, দা বল মানে বলটি। দা বল ইজ ইন দা, দা বল ইজ ইন দা বক্স, যে বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে নেই। তো দেখেন ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে। ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়। তো ছন্দগুলো আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দা বল ইজ ইন দা বক্স, বক্সের মধ্যে, বা বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে। ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়। বুঝতে পারছেন? যে এখান থেকে এইটাই ছন্দটা উপরে যেটা মাত্র বললাম, যে বলটি বক্সের মধ্যে আছে, এটা মুখস্থ করবেন। তখন আমরা বহুবচন নাম নামবাচক সংখ্যাকে আমরা বহুবচন দিয়ে, যেমন দেখেন দা বলস, আগে ছিল দা বল মানে বলটি, আগে ছিল হচ্ছে আপনার বলটি বক্সের মধ্যে আছে। এখন হচ্ছে বলগুলো বক্সের মধ্যে আছে, মানে বলগুলো, এটা কি হচ্ছে আপনার বহুবচন হয়েছে। যে বলগুলো আগে ছিল বলটি বক্সের মধ্যে আছে, এখন হচ্ছে বলগুলো বক্সের মধ্যে আছে। তো এটাকে কি বলবেন, যে the balls are in the box, the balls are in the box। এখানে আর হয়েছে কেন, আগে ছিল কি আপনার, এখানে এখানে উপরে পড়ছেন ইজ, ইজ ইজেন্ট, আর এখানে আর হয়েছে কেন, এটা প্লোরাল বহুবচন বাচক এজন্য। তো দেখেন দা বল আর ইন দা বক্স, যে বলগুলো বক্সের মধ্যে আছে। তো দেখেন দা বলস আরন্ট ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে আছে। আরন্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। তারপর দেখেন ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। তো আবার দেখেন দা বলস আর ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে আছে। দা বলস আরন্ট ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে আছে। আরন্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। তারপর দেখেন ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। তো এখান থেকে এই যে ছন্দ, এক বচন আসতেছে, এক বচন দিয়ে তারপরে হচ্ছে বহু বচন। তো এই ছন্দগুলো আপনার কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে, যাতে একদম ভালোভাবে মুখস্থ হয়ে যায়, আপনি বলতে পারেন। যেন ছন্দগুলো খুব ভালোভাবে পড়বেন। জি। তারপর দেখেন তারপর আবার নিচে এক বচন শব্দ আছে। এখানে বয়সে হচ্ছে ওয়াজ ওয়ার দিয়ে, মানে যেটা ছিল অর্থ বোঝায়। ওয়াজ ওয়ার তো আসলে ছিল অর্থ বোঝায়। তো দেখেন দা বল ওয়াজ অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। দা বল ওয়াজেন্ট অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল না। ওয়াজ দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপরে ছিল। ওয়াজেন্ট দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপরে ছিল না। বলটি কি বক্সের উপরে ছিল না। তো হচ্ছে ওয়ার ওয়াজ দা বল, বলটি কোথায় ছিল। তো এটা আবার খেয়াল করেন, দা বল ওয়াজ অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। দা বল ওয়াজেন্ট অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল না। ওয়াজ দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপর ছিল। ওয়াজেন্ট দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপর ছিল না। ওয়ার ওয়াজ দা বল, ওয়ার ওয়াজ দা বল, বলটি কোথায় ছিল। ওয়ার ওয়াজ দা বল, বলটি কোথায় ছিল। জি। তারপর দেখেন এখানে যেহেতু বহু বচন, তো এখানে ওয়ার আসছে। জি। তো আগেটা এক বচন ছিল, তাই এখানে ওয়াজ ছিল, আর এখানে বহু বচন হিসেবে এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। যেমন দেখেন দা বলস ওয়ার অন দা বক্স, যে বলগুলো বক্সের উপরে ছিল। দা বলস
ওয়ার অন দা বক্স, যে বলগুলো বক্সের উপরে ছিল। দা বলস ওয়ারেন্ট অন দা বক্স, বলগুলো বক্সের উপরে ছিল না। দা বলস ওয়ারেন্ট অন দা বক্স, বলগুলো বক্সের উপরে ছিল না। তো দেখেন ওয়ার দা বলস অন দা বক্স, বলগুলো কি বক্সের উপরে ছিল? ওয়ার দা বলস অন দা বক্স, বলগুলো কি বক্সের উপরে ছিল? তো দেখেন ওয়ারেন্ট দা বলস অন দা বক্স, বলগুলো কি বক্সের উপর ছিল না। ওয়ারেন্ট দা বলস অন দা বক্স, বলগুলো কি বক্সের উপর ছিল না। তো দেখেন ওয়ার 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 দা বলস, বলগুলো কোথায় ছিল? ওয়ার 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 দা বলস, বলগুলো কোথায় ছিল? জি, এখানে আরেকটা দেখেন, প্রিপোজিশন দিয়ে বিশেষ এক ধরনের বাক্য। যেমন আপনি আগে যে ছন্দগুলো পড়ছেন ওখান থেকে তো ওটি পড়বেনই, কিন্তু নিচে আরেকটা মনে হচ্ছে আছে এরকম বোঝায়, যেমন বক্সের মধ্যে, যেমন বক্সের মধ্যে আছে, আর এখানে বক্সের মধ্যে আছে, কিন্তু এখানে আগেরটার মতোই, আগেরটার মতোই, কিন্তু এখানে একটা শব্দ যোগ করছে, অ্যাড করছে দেয়ার। দেয়ার মানে আছে বোঝায়। দেয়ারের এখানে আলাদা কোনো অর্থ, আলাদা এখানে দেয়ার যোগ করা হয়েছে, কিন্তু দেয়ারের আলাদা কোনো অর্থ উঠবে না। বাকি এখানে এখান থেকে আপনি যে ছন্দগুলো করছেন না, এটার সাথে কি গেলে দেয়ার কে add করে নেবেন, তাহলেই হবে। দেখেন প্রিপোজিশন দিয়ে বিশেষ এক ধরনের বাক্য যেমন মুখস্থ করুন। যেমন দেখেন দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। তো যে দেয়ার, দেয়ার মানে আছে। দেখেন দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। তো এটা দিয়ে ছন্দগুলো একটু খেয়াল করেন। ছন্দ বানানো আছে যে দেয়ার ইজ আ বল, দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল নেই। তো দেখেন ইজ দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি একটি বল আছে? ইজেন্ট দেয়ার আ বল ইন দা বক্স, বল বক্সের মধ্যে কি একটি, বক্সের মধ্যে কি একটি বল নেই। তো দেখেন হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে? যেমন হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। আবার দেখেন দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল নেই। তো হচ্ছে ইজ দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি একটি বল আছে? ইজেন্ট দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি একটি বল নেই। তো হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। তারপর দেখেন দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আরন্ট এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে? আরন্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। তো দেখেন দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আরন্ট এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে? আরন্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। তো দেখেন হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। তো এখানে যেহেতু এখানে দেখতেছেন সাম মানে কিছু আর এনি মানে কোনো, সাম মানে কিছু আর এনি মানে কোনো। তো প্রথমটাতে শুধু সাম ব্যবহার করা হয়েছে, আর বাকিটাতে সবগুলোতে এনি। যেমন দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্নট এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে? আর্নট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। বক্সের মধ্যে কি হলো? হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে? হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। জি, তাহলে এখানে দেওয়া আছে সাম মানে কিছু, এনি মানে কোনো। তো এখান থেকে ছন্দগুলো মুখস্থ করবেন। জি, তারপর দেখেন এখানে আছে আহ দেয়ার 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 ওয়াজ আ বল, যেখানে আগে যেভাবে ছন্দগুলো পড়ছেন এখানে এইভাবেই শুধুমাত্র দেয়ার যুক্ত করে দিছি। দেয়ার ওয়াজ আ বল অন দা বক্স, বক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াজ আ বল অন দা বক্স, ওয়াজ মানে যেহেতু ছিল, তো এখানে ওয়াজের অর্থ হবে ছিল। তো দেখেন দেয়ার ওয়াজ আ বল অন দা বক্স, বক্সের উপর একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট আ বল অন দা বক্স, বক্সের উপর একটি বল ছিল না।
ওয়াজ দেয়ার আ বল অন দা বক্স, বক্সের উপরে কি একটি বল ছিল? ওয়াজেন্ট দেয়ার আ বল অন দা বক্স, বক্সের উপরে একটি বল ছিল না। হোয়াট ওয়াজ দেয়ার অন দা বক্স, বক্সের উপরে কি ছিল? তবে দেখেন, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এখানে যেহেতু বহুবচন এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। দেয়ার ওয়ার সাম বলস অন দা বক্স, বক্সের উপরে কিছু বল ছিল। দেয়ার ওয়ারেন্ট এনি বলস অন দা বক্স, বক্সের উপরে কোনো বল ছিল না। ওয়ার দেয়ার এনি বলস অন দা বক্স, বক্সের উপরে কি কোনো বল ছিল? ওয়ারেন্ট ওয়ারেন্ট দেয়ার এনি বলস অন দা বক্স, বক্সের উপরে কি কোনো বল ছিল না। তো দেখেন, হোয়াট ওয়ার দেয়ার অন দা বক্স, যে বক্সের উপরে কি কি ছিল, বক্সের উপরে কি কি ছিল? হোয়াট ওয়ার দেয়ার অন দা বক্স, বক্সের উপরে কি কি ছিল? তো এই পর্যন্ত হচ্ছে, আপনি একটু পরে আসবেন এখান থেকে, যেহেতু কয়েকটা ছন্দ আছে, ছন্দগুলো আপনার কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো এখান থেকে এই যে এই ব্যবহারটা, দুটি সম্বন্ধসূচক ক্র এর ব্যবহার একত্রে, এই ব্যবহারটা দেখে আসবেন। আর হচ্ছে এখান থেকে ছন্দগুলো মুখস্থ করবেন। এই ছন্দগুলো মুখস্থ করলে পরে হচ্ছে নিচেরটা আপনার জন্য সহজ হবে। এই যে নিচে কিছু প্রিপজিশন আছে, অন মানে উপরে, যেমন দেয়ার ইজ আ বল অন দা বক্স, বক্সের উপরে একটি বল আছে। দা বল ইজ অন দা বক্স, বলটি বক্সের উপরে আছে। তো এটা কিন্তু তখন পড়লেই বুঝতে পারবেন। তো এই জন্য হচ্ছে এখান থেকে এই যে কয়টা ছন্দ আছে এখানে আপনার, এখানে এখানে চারটা চারটা আটটা ছন্দ। আর সেখান থেকে আটটা ছন্দ, আর ওইটা এখান থেকে যে ব্যবহারটা পরে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার প্রিপোজিশন, যেটা একদম খুবই সহজ। এখান থেকে প্রিপোজিশনটা, আর এখানে সামনে হচ্ছে আপনার একটু পড়া আছে কিছু, একটা দুইটা প্রনাউন। তারপরে হচ্ছে এখানে একটা পড়া হচ্ছে ট্রান্সলেশন। তো হচ্ছে আপনি ওই যে ছন্দগুলোর কথা বললাম, ছন্দগুলো একটু ভালোভাবে পড়ে আসবেন। এখান থেকে আটটা ছন্দ আপনাকে বলা হয়েছে। অর্থাৎ প্রথমে হচ্ছে ওয়াজ ওয়ার ছাড়া, আর পরে হচ্ছে ওয়াজ ওয়ার দিয়ে, এই আর কি। তো এটা হচ্ছে খুবই সহজ। তো আপনি এতটুকু আটটা ছন্দ ভালোভাবে পড়ে আসবেন মুখস্থ। যাতে হচ্ছে পরবর্তী প্রিপোজিশনের যে পড়াগুলো, যেগুলো হচ্ছে প্রিপোজিশন একদম উল্লেখ করে দিচ্ছে, যাতে এগুলো আপনার জন্য সহজ হবে আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এটা ভালোভাবে মুখস্থ করবেন। ওকে, আসসালামু আলাইকুম। সালাম।